ন্যারেশনের সমস্যা নেই, এরকম স্টুডেন্ট খুবই কমই পাওয়া যায়। তো তোমাদের এই ন্যারেশনের ভীতি দূর করতে তোমাদের সাথে আছি আমি ফজলে রাব্বি। আজকে আমরা আলোচনা করব ন্যারেশনের একটা বেসিক ধারণা নিয়ে। আমি আজকে ৩, ৪ থেকে ৫ টা রুলস বলবো, যেখানে ন্যারেশনের বেসিক ধারণাগুলা আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিব এবং এই জিনিসগুলা জানলে বা এই রুলগুলা জানলে তুমি ন্যারেশনটা খুবই ভালোভাবে করতে পারবে। তো বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথম কথা হচ্ছে, ন্যারেশন জানতে হলে তোমাকে অবশ্যই একটা টেন্স জানতে হবে। যদি তুমি টেন্স জানো, তোমাকে ন্যারেশন শেখানোর দায়িত্ব আমার ৫ মিনিটের। যদি টেন্সেরটি তুমি না জেনে থাকো, আমাদের প্লেলিস্ট থেকে অবশ্যই টেন্সের ক্লাসটা করে আসবে। সেখানে আমি সুন্দরভাবে টেন্সগুলো বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, ধরে নিলাম তুমি ন্যারেশন শিখতে চাও এবং টেন্স তোমার ভালোভাবে আয়ত্তে আসে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমরা ন্যারেশনের কিছু বেসিক আইডিয়া দিব, যেটা তোমাকে ন্যারেশন জানতে সহযোগিতা করবে। প্রথমে দেখতে পাচ্ছ আমরা লিখেছি ন্যারেশনের যে বেসিক আইডিয়া এক্সাম্পল। এখন ন্যারেশন আসলে কি? আমরা ন্যারেশন সমান সমান এখানে বলতে পারি গীবত, মানে একজনের কথা আর একজনের কাছে গিয়ে বলা। এখানে ২ টা ন্যারেশন, মূলত ২ টা, সেটা আমরা সবাই জানি যে একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কি? যখন আমরা কোনো বক্তার কথা হুবহু কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে বলবো, তখন সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর যখন আমরা কোনো বক্তার কথা পরোক্ষভাবে বা নিজের মনের মতো করে, যেটা আমি বললাম যে অনেকটা গীবত, যেমন ধরেন আমরা সমাজে হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে একটু উনিয়ে বিনিয়ে অন্যরকম করে বলি। ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে ঠিক একই। আমরা কারো কথা নিজের মতো করে অন্যর কাছে যখন বলবো, তখন সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। তারপরে ন্যারেশনে আমরা এক্সাম্পল দেখি যে আসলে ন্যারেশনে একটা বাক্য থাকে, সেখানে কি, কি থাকে এবং কোনটাকে কি বলে। প্রথমে আসি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই ২ টা জানা থাকলেই হবে, আর কিছু জানতে হবে না। এই দেখ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ২য় নাম্বার নিয়মে তোমাকে শিখতে হবে, আমরা যখন রিপোর্টেড কোনো স্পিচে যখন একটা বাক্য চেঞ্জ করতে যাব, তো তখন আমরা সেখানে অনেকগুলো নাউন এবং প্রোনাউন ফেস করব। সেই নাউন এবং প্রোনাউনগুলো তো আমাদের চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই নিয়মটা খুবই দরকার হবে। যেমন প্রথমে যদি আমরা বলি যে আই, মি, মাই, মাইন, প্রথমটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তৃতীয়টা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ৪ নাম্বার হচ্ছে পসেসিভ প্রোনাউন। এরকম করে ৪টা তোমাকে মুখস্থ করতে হবে, যে আই, মি, মাই, মাইন, তারপরে হি, হিম, হিজ, তারপরে ৩ নম্বর হচ্ছে শি, হার, হার্স। এইগুলো মোটামুটি দরকার হয় না, এই তিনটা পড়লে মোটামুটি হয়ে যাবে। তার উই, আস, আওয়ার্স, তারপরে দে, দেম, দেয়ার, দেয়ার্স। মোটামুটি এই ৪ থেকে ৫টা পড়লে হচ্ছে তোমার যে প্রোনাউনের যে সমস্যাগুলো আছে খুবই ভালোভাবে সমাধান হয়ে যাবে। তাই প্রথমে এইগুলোকে আগে ভালোভাবে মুখস্থ করে নাও, যাতে ন্যারেশন করার ক্ষেত্রে তোমাকে বারবার বই উল্টাতে না হয় বা বারবার দেখতে না হয় যে এর পরিবর্তে আমরা কি বসাবো, কোন ফর্মটা বসাবো। ৩ নাম্বারে হচ্ছে তোমাকে এখানে ন্যারেশনে কিছু দূরত্বসূচক শব্দ থাকে, যেগুলো আমরা খুবই পরিচিত, যেগুলোর সাথে, যেমন এখানে যদি আমরা বলি দিস থাকলে আমরা কি হয়, দ্যাট। এটা হচ্ছে ডাইরেক্টে যদি দিস থাকে তাহলে ইনডাইরেক্টে দ্যাট হবে। তারপরে দেস, দোজ, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো, হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে। তারপরে এই দিকের যদি আসি, তাহলে একটা জিনিস আমি ভালোভাবে বলি, মনে রাখো, যে যদি ভবিষ্যতের কোনো কিছু বোঝায় ভবিষ্যতে, তাহলে সবসময় কি ব্যবহৃত হবে, ফলোইং। ঠিক আছে? কি ব্যবহৃত হবে, ফলোইং। যেমন এখানে যদি বলে টুমরো, মানে আগামীকাল, ভবিষ্যতের কোনো বিষয়, সেক্ষেত্রে এখানে ফলোইং ব্যবহৃত হয়েছে। আরেকটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে নেক্সট। তাহলে ভবিষ্যতে যদি কোনো কিছু বোঝায় এরকম, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ফলোইং অথবা নেক্সট ব্যবহার করব। ঠিক আছে? আর যদি অতীতের কোনো কিছু বোঝায়, যেমন অতীতকালে হয়ে গেছে, এরকম যদি একটা কোনো কিছু বোঝায়, যেমন হচ্ছে ওয়েস্টারডে যদি বোঝায়, তাহলে ওটা অতীত, গতকাল ছিল। সেক্ষেত্রে আমাদের সবসময় ব্যবহৃত হবে প্রিভিয়াস। যেমন টুমরো, দ্য নেক্সট ডে।
আবার আমরা টুমরোর পরিবর্তে ব্যবহার করতে পারি দ্য ফলোইং ডে। ইজি হয়ে গেল বিষয়টা। এটা কিন্তু অনেকে মনে রাখতে পারে না। আবার ওয়েস্টারডে মানে হচ্ছে গতকাল ছিল, তাহলে আমরা প্রিভিয়াস ব্যবহার করব, দ্য প্রিভিয়াস ডে হয়ে গেল। আবার যদি টু নাইট দ্যাট নাইট, এটা তো এমনি মনে থাকবে। লাস্ট, এই যে লাস্ট মানে ছিল গত, মানে অতীতে ছিল, তার মানে আমরা এখানে ব্যবহার করব প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস নাইট, একদম সোজা। নাও থাকলে আমরা কি ব্যবহার করব? দেন ব্যবহার করব। এগুলো আমাদের হচ্ছে ৩ নম্বর রুলস। এর আগে যে আমরা ৩টা রুল বললাম সেগুলো হচ্ছে ভয়েস ন্যারেশনের একদম বেসিক যে নিয়মগুলো। এখন আমরা শিখব আমরা চেঞ্জ কিভাবে করব। সবার প্রথম যে রুলটা আমাদের শেখানো হয়, সবার প্রথম হচ্ছে যে রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্ট যে হি সেস আই অ্যাম ইল, তাহলে বলেন তো এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? হ্যাঁ, ঠিক বলেছেন। এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে প্রথম নাম্বার নিয়ম হচ্ছে, বেসিক নিয়ম হচ্ছে, যদি রিপোর্টিং ভার্বে মানে এই যে এখানে এটা যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অথবা যদি ফিউচার টেন্স হয়, সেক্ষেত্রে রিপোর্টেড ভার্ব সরি রিপোর্টেড স্পিচের যে টেন্স আছে সেটার কোনো পরিবর্তন হবে না। আবার একটা বলি যে রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয় এবং ফিউচার ইনডিফাইনাইট হয়, সোজা কথা এইটুকুতে এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয় অথবা ফিউচার ইনডিফাইনাইট হয়, তাহলে রিপোর্টেড যে স্পিচ আছে সেখানের যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তার এক্সাম্পল দিচ্ছি যে ডাইরেক্ট, হি সেস আই আই অ্যাম ইল, এটা হচ্ছে ডাইরেক্ট। এখন যদি এটা ইনডাইরেক্ট করতে যাই, তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে যে এটা কি আছে। ন্যারেশন করার ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে আমাদের রিপোর্টিং ভার্বটা কি দেওয়া আছে, তার উপর নির্ভর করবে। তার প্রথমে যখন এটা খেয়াল করব তখন আমরা জানবো যে যদি কেউ টেন্স ভালোভাবে জেনে থাকেন তাহলে এস বাই এস কোথায় হয়। সে তো মানে সে তো ভার্বের সাথে এস আছে, সে মানে কি বলা, ভার্বের সাথে এস আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। কারণ কি বললাম, যদি রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট ইনডিফাইনাইট হয়, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফাইনাইট হয়, তাহলে রিপোর্টেড যে স্পিচ সেটার টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভয়েসের বেসিক নিয়ম কি, আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে কি লিখবো, হি সেস, যেটা আছে ওরকমই লিখবো। তারপরে আমরা কি বলি যে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। আসলে এটা কমা এবং ইনভার্টেড কমা ইনডাইরেক্ট স্পিচে উঠে যায়, ওটা উঠে যাওয়ার কারণে যে দ্যাট বসে বিষয়টা এমন না। উঠে যায়, নিয়ম হচ্ছে দ্যাট বসানো, ওটাকে দুটাকে তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। তাহলে হি সেজ দ্যাট, এখন আমরা কি বললাম যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তার আগে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা চেঞ্জ করা। এখন এটা তো অনেকে জানে যে এখানে যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন কি কি থাকে, আই, আর কি থাকে, সেকেন্ড পারসনে থাকে ফার্স্ট পারসনে থাকে আমি, সরি হচ্ছে আই এবং উই। এটাকে মনে রাখার জন্য আমি একটা টেন্সের যখন ক্লাস নিয়েছিলাম একটা সহজ বুদ্ধি বলেছিলাম যে আমি আমরা আর তুমি তোমরা। ফার্স্ট পারসন হচ্ছে আমি এবং আমরা, আই উই। সেকেন্ড পারসন হচ্ছে তুমি দিয়ে ইউ ইউ। আর থার্ড পারসন হচ্ছে বাকি যেগুলো আছে। তাহলে ফার্স্ট পারসন হচ্ছে আই। তাহলে যদি এখানে নিয়ম হচ্ছে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এটা প্রথমে যে ভার্বটা থাকে রিপোর্টিং, যে ভার্বের আগে যে ওয়ার্ডটা থাকে বা যে সাবজেক্টটা থাকে তাকে গিয়ে ধরে। সোজা কথা, ফার্স্ট পারসন থাকলে আমরা প্রথমটাকে ধরবো, আর যদি এখানে সেকেন্ড পারসন থাকে তাহলে এই যে এখানে ভার্বের পরে যে আরেকটা যে নতুন করে একটা অবজেক্ট থাকবে আমরা ওটাকে ধরবো। ঠিক আছে, ওটা আমরা পরের এক্সাম্পলে যাবো। তাহলে আমাদের এখান থেকে লার্নিংটা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা সর্বপ্রথম সাবজেক্টটাকে ধরবো, সবার আগে যে সাবজেক্টটা থাকে তাকে ধরবো। তাহলে এখানে আই আছে,
তাহলে আই যদি থাকে তাহলে এটা ধরবে কাকে? হি কে। তাহলে এই যে আই এটা কোন ফর্মে আছে? আই কিন্তু সাবজেক্টিভ ফর্মে আছে। ওই যে বলেছিলাম আই, মি, মাই, মাইন। আই কিন্তু সাবজেক্টিভ ফর্মে ছিল। এটা সাবজেক্টিভ ফর্মে থাকার কারণে আমাদের এখানে যে সাবজেক্টটা বসাবো সেটা সাবজেক্টিভ ফর্মই হতে হবে। তাহলে হি এর সাবজেক্টিভ ফর্ম কি? হি। এখন আসি, এটা কোন টেন্সে দেওয়া আছে? আই অ্যাম ইল। হ্যাঁ, এখানে আবার অ্যাম ইজ, অ্যাম দেখে আবার এখানে বলেন না যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে অ্যাম এর পরে কি থাকা লাগতো? ভার্ব থাকা লাগতো এবং আইএনজি থাকা লাগতো। তার মানে শুধু অ্যাম আছে মানে বলতে হবে এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে আমাদের ওই টেন্সই থাকতে হবে, কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তাহলে বলছে আই অ্যাম ইল, আমি অসুস্থ। তাহলে কি এখানে কি বলতে হবে? হির সাথে কি? হির সাথে আমরা ইজ ব্যবহার করব। হি ইজ ইল। বুঝতে পেরেছেন? আমি আবার বলতেছি, এটা তো হচ্ছে রিপোর্টিং রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এরকম যদি বাক্য থাকে সেক্ষেত্রে যদি আপনাকে ন্যারেশন করতে বলে, আপনার সবার প্রথমেই দেখতে হবে যে আসলে রিপোর্টিং রিপোর্টিং ভার্বটা কিসে দেওয়া আছে। যদি সেটা প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফাইনাইটে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের এই পাশে কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রত্যয়লোক নিয়ম অনুযায়ী আমরা সাবজেক্ট করলাম, সাবজেক্টে তারপরে কি করলাম? ভার্বটা বসাইলাম, তারপরে কমা ইনভার্টেড কমা উঠাই দিলাম। দেওয়ার পরে আমরা নতুন করে একটা ড্যাট নিয়ে আসলাম। ড্যাটের পরে তারপরে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে সাবজেক্ট। এখানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা প্রথমে যেটা আছে সেই সাবজেক্টটাকে ধরবো। এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এই যে এর সাথে যে একটা থাকে ওটা ধরবো। এখানে নাই, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এখানে যেহেতু আই সাবজেক্টিভ ফর্মে আছে, আমরা যে সাবজেক্টটা নিব ওটাও সাবজেক্টিভ ফর্মে নিব। ঠিক আছে? তারপরে মূল ভার্ব অ্যাম ছিল, তার মানে কি? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকার কারণে আমরা এখানে ইজ ব্যবহার করলাম এবং পরবর্তীতে আমরা আরেকটা যে শব্দটা আছে সেটা ব্যবহার করলাম। যদি আরেকটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন হি, সরি এখানে ডাইরেক্ট লিখতে ভুলে গেছি। ডাইরেক্ট লিখা, হি হ্যাজ সেইড আই হ্যাভ ডান মাই ডিউটি। এই যে হ্যাজ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে সে, সেইড, সেইড পাস্ট পার্টিসিপল ফর্ম ধরতে পারি। হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, যার কারণে আমরা একে ফিউচার সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এর আগে কি বলেছিলাম? যদি রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? রিপোর্টেড যে স্পিচ আছে সেটাকে সেই আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না। সেটা না করে দেখি কিভাবে করা যায়। ইনডাইরেক্ট যদি আমরা করি, প্রথমে এটা তো আমরা সাবজেক্ট নিয়ে আসবো হি, তারপরে এটা কি বলেছি? এটার কোনো পরিবর্তন হবে না। হি হ্যাজ সেইড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট বসাইলাম। এখন এটা ফার্স্ট পারসন থাকলে কাক ধরবে? এই যে এখানে যে হি আছে বা প্রথমে যে সাবজেক্ট আছে তাকে ধরবে। তাহলে আমরা হি বসাইলাম, সাবজেক্টিভ ফর্ম বসাইলাম। এখানে হির সাথে এখন এই যে হ্যাভ ডান, এই যে হ্যাভ ডান কোথা থেকে আসছে? এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রথমে আছে সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভ, এখানে হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম, যার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমি বলেছি যে যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এটারও কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করব? ওটারও কোনো টেন্সের পরিবর্তন করব না, শুধু আমরা সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করার চেষ্টা করব। তাহলে সাবজেক্ট দিলাম হি, হির সাথে কি হবে? হ্যাজ। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টই করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? হ্যাজ বসাইলাম। হির সাথে হ্যাজ বসে, হি হ্যাজ, তারপরে ভার্ব তো ভার্বই, হি হ্যাজ ডান। এই যে এখানে মাই আছে, এখানে আর একটা সুন্দর একটা জানার বিষয়, এখানে মাই, এটা কি? মাই কোথা থেকে আসছে? আই থেকে আসছে। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। যদি এখানে যদি ফার্স্ট পার্সন থাকে বা এখানে ফার্স্ট পার্সন থাকে, সবার প্রথমে যে সাবজেক্টটা আছে তাকে ধরবে। তাহলে এই মাইটা ধরবে কাকে? এই হি কে। এখন আসি যে আমরা এখানে মাই আছে, মায়ের পরিবর্তে কি আমরা হি বসাবো? না। তাহলে এটা দেখবো যে কত নম্বর ফর্মে আছে। আই, মি, মাই, এই যে ৩ নাম্বার। আই, মি, মাই, ৩ নাম্বার আছে। তাহলে আমরা হি থেকেও ৩ নাম্বার নেব। হি, হিম, হিজ, ৩ নাম্বার। ঠিক আছে? হি, হিম, হিজ ৩ নাম্বার।
মাই কিন্তু ৩ নাম্বার ছিল, আমরা হিরও ৩ নাম্বার ফর্মটা নিব। হি, হিম, হিজ। তাহলে আমরা এখানে কি বসাবো? হিজ বসাবো। হিজ, তারপর হচ্ছে ডিউটি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি আবার রিভাইজ দিচ্ছি যে আমি কি বলেছিলাম যে রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফাইনাইট থাকে তাহলে রিপোর্টেড স্পিচে মানে সোজা কথা বক্তার যে বক্তব্য আছে সেটাতে কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। অনেকে বলে কোনো পরিবর্তন হবে না, সেটা বলা যায়, কিন্তু আরও যদি ডিপলি বলা যায় যে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা আরও স্পেসিফিকভাবে বলা, ঠিক আছে? তাহলে এটা যদি পরিবর্তন না হয় তাহলে নিয়ম অনুযায়ী আমরা এটা বসাইলাম, তারপরে এটা বসাইলাম, এটাতে কোনো পরিবর্তন হয় না। তারপরে আমরা কি বসালাম? দ্যাট, নতুন একটা শব্দ নিয়ে আসলাম। তারপরে এখানে সাবজেক্টটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে করতে হবে? সেটা ফার্স্ট পারসন থাকলে এই যে এখানে যে আছে তাকে গিয়ে ধরবে। সেকেন্ড পারসন যদি থাকতো এখানে সেকেন্ড পারসন কি আছে? ইউ। ইউ থাকলে এখানে যদি একটা কোনো অবজেক্ট থাকতো তাহলে তাকে ধরতো। যেহেতু নাই তার মানে এখানে ধরার কোনো অপশন নাই। আর যেহেতু ফার্স্ট পারসন আছে তাই আমরা এটাকে ধরবো। তারপরে কি টেন্স, টেন্স আসে, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি এর সাথে কি বসবে? হ্যাজ বসবে। বসাইলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইলাম। তারপরে এখানে মাই আছে, মাই থাকলে আমরা কি বলেছিলাম যে আই, মি, মাই, মাইন, তাই আছে না? তারপরে আই, মি, মাই, মাই যেহেতু আছে তার মানে এটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ধরবে? এই যে এখানে যে ফার্স্ট যে সাবজেক্টটা আছে তাকে ধরবে। তাহলে মাই যদি ৩ নাম্বার ফর্মে থাকে তাহলে আমাদের এই হিরও ৩ নাম্বার ফর্মটাই নিতে হবে। তাই আমরা বসালাম হিজ, তারপর হচ্ছে ডিউটিটা ডিউটি। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে আলোচনা করব কোন টেন্স থাকলে আমরা কোন টেন্সে যাব এবং সেখানে আরো কিছু বেসিক রুল নিয়ে আলোচনা করব। আশা করি আগামী ক্লাসটা আরো ভালো হবে এবং সুন্দর হবে, এবং যদি তোমরা টেন্স জেনে থাকো তাহলে ওই ক্লাসের মাধ্যমেই তুমি ভয়েস একদম পানির মতো বুঝে যাবে। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিয়েছি। যদি আমার ক্লাস দ্বারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটা ফলো দিয়ে রাখবে ভবিষ্যতে ভিডিওর জন্য। তবে এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।